আমি ঘুমাতে পারতাম না, বেডে ঘুমাতে পারতাম না, আমি এসে সোফায় ঘুমাতাম। এটা দিনের পর দিন চলছে? এটা দিনের পর দিন চলছে। আর ডাক্তারে বলছে যে সার্জারি করতে হবে, আমি সার্জারি করতে রাজি না। তো তারা আমাকে পেইন কিলার ওষুধ দিল, ওষুধেও কাজ হয় না। তারপরে আমাকে স্টেরয়েড ইঞ্জেকশন দিল, এখানে হাতে একটা দিল, তাতেও কোনো কাজ হয় না। এবং সেকেন্ড যে ওষুধটা আমাকে চেঞ্জ করে দিল, সেই ওষুধটা খাওয়ার পর আমি সম্পূর্ণভাবে সুস্থ যাকে বলে, আমি তাই হয়ে গেলাম। নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিস নিয়ে কথা বলবো। পেশেন্ট আমার কাছে আসেনি, আমি গেছিলাম পেশেন্টের কাছে। আমি কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় যাই কিছু কারণের জন্য। মেজর পোর্শন ছিল পেশেন্ট দেখা এবং আমারও কিছু কাজ। তো তার মধ্যে একটি পেশেন্ট আমি অস্ট্রেলিয়া সিডনিতে বসে দেখি। যেহেতু ওখানে আমার কোনো চেম্বার নেই, সেহেতু ওখানে যত পেশেন্ট আমাকে দেখতে হয়েছে সবাই মোটামুটি যে কারো বাড়িতে নয়তো ক্যাফেতে, এইভাবেই আমি পেশেন্ট দেখেছি, তাদের প্রেসক্রিপশন করেছি। এবং তারা ওখানকার সিডনির যে বেশ কয়েকটা দোকান আছে, সেই সিডনির দোকান থেকে তারা প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন ডিসপেন্স করিয়ে নেয়। কিন্তু ওরা মেডিসিন যেটা ডিসপেন্স করায় সেটাও আমাকে ইনস্ট্রাকশন দিতে হয়েছে, তার কারণ আমাদের এখানকার যে ডিসপেন্সিং মেথড আছে ওরা সেটাকে ফলো করে না। ওরা ওদের মতো করে ডাইলিউশনটাকে বাড়িয়ে দেয়, যেখানে আমাদের যে যদি 10 ফোঁটায় ডোজ হয়, ওদের দেখা যাচ্ছে 20 ফোঁটায় ডোজ হয়েছিল। এইভাবে আমাকে টোটাল জিনিসটাকে সাজিয়ে অস্ট্রেলিয়ান পেশেন্টদের জন্য আমাকে রেডি করে দিতে হয়েছিল। তার মধ্যেই একটি পেশেন্ট আমার বন্ধুর পরিচিত, তো তার বাড়িতে নিয়ে আসা হয় এনাকে। তো প্রথম উনি আসতে চাননি, বা আসতে চাননি মানে সাক্ষাতে আসতে যে কষ্টটা হয়েছিল, কষ্টের ভয়তে বোধহয় ডিলে হয়ে গেছিল একদিন, এরকমই একটা কিছু ব্যাপার ছিল। যাই হোক, তারপর আমরা পেশেন্ট দেখি, মেডিসিন প্রেসক্রাইব করি। সেই মেডিসিন উনি মানে ওখানকার ফার্মেসি থেকে সেটা কালেক্ট করে নিয়ে খাওয়া স্টার্ট করেন। সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিসের জন্য পেশেন্ট ভুগছিলেন। আজকে একটু ঘাড়টা ঘুরিয়ে দেখান, মাথাটা উপরে নিচে, হাত উপরে নিচে, টোটাল কিরকম লাগছে? পুরো সুস্থ। কিন্তু এবার তাহলে বলতে হবে যে কিভাবে বুঝবো যে এই রোগটার ডেপথ কতটা ছিল। উনি বলুক, উনি শুরুতে কিভাবে ভুগতেন, কতটা কষ্ট ছিল, যখন আমি 9 মাস 10 মাস আগে যখন আমি গেছিলাম তখন কেমন ছিলেন, আপনার শুরুটা কিভাবে হয়? সিডনিতে উবার চালাতাম। তো উবার চালাতে চালাতে আমার রাইট হ্যান্ডটা একটু পেইন হতো। তো পেইন হওয়ার পর এটা আমি ডাক্তারকে অ্যাজ ইউজুয়াল দেখালাম। তো তারা আমাকে পেইন কিলার ওষুধ দিল, ওষুধেও কাজ হয় না। তারপরে আমাকে স্টেরয়েড ইঞ্জেকশন দিল, এখানে হাতে একটা দিল, তাতেও কোনো কাজ হয় না। আমি নিউরোসার্জন দেখালাম, নিউরোসার্জন দেখে আমাকে প্রথমে স্টেরয়েড ইঞ্জেকশন দিল, দেওয়ার পর তাতেও কাজ হয়নি। তারপরে আমাকে বললো তোমাকে সার্জারি করতে হবে। তো আমি অ্যাকচুয়ালি মেন্টালি সার্জারি করতে। কতদিন ধরে এই টাইম স্পেন্ডটা? কতদিন? অনেক, 1.5 বছরের মতো ভুগছিলাম। আচ্ছা, তখন কি আপনি উবার চালাতে পারছিলেন, কাজ করতে পারছিলেন? হ্যাঁ, উবার চালাচ্ছিলাম, তবে আমাকে হাতে পেইন নিয়ে চালাতে হতো। আচ্ছা। এরপরে গিয়ে দেখা গেল যে আর এক সময় উবার চালাতে পারছি না, আমি ঘুমোতে পারতাম না, বেডে ঘুমাতে পারতাম না, আমি এসে সোফায় ঘুমাতাম, সোফায় ঘুমাতো সারা রাত। আর রাত্রেবেলা এটাও প্রায় 1.5 বছরের মতো। 1 বছর ধরে সোফায় শোয়া? সোফায় শোয়া, শুতে পারতাম না, মাঝখানে এত পেইন হতো। রাত্রেবেলা একটা হাওয়াও করে কাঁদতাম। মানে এটা দিনের পর দিন চলছে? এটা দিনের পর দিন চলছে। আর ডাক্তারে বলছে যে সার্জারি করতে হবে, আমি সার্জারি করতে রাজি না। তখন আমার ওইখানে যে পেইন হওয়ার পর তারপরে আমার এক ছোট ভাইয়ের মতো আমার পাশে থাকতো, তারই বন্ধু আছে হলো অভিক ঘোষ। তো আমি জানতে পেরে আমি আসবো বলে তাকে কথা দিলাম যে আমি আসবো এক সময়। তো আমি পেইনের জন্য আসতে পারিনি। তো পরবর্তীতে আর একদিন গেলাম, গিয়ে আমি তাকে বললাম সব ব্যাপার। সে আমাকে প্রেসক্রাইব করলো এবং বললো যে আপনি যদি ইন্ডিয়ার থেকে ওষুধ আনতে পারেন সব থেকে বেস্ট হয়। তারপরে আমি ওইখানকার ওষুধই একটু পরিমাণে বাড়িয়ে দিল আর কি। তো ওটা খেয়ে কিছুটা রিলিফ হলাম, কিন্তু 100% হয়েছিল না। তারপরে আবার তাকে আমি ফোন করে বললাম যে এই ব্যাপার, তখন সে ওষুধ চেঞ্জ করে দিল আমাকে। এবং সেকেন্ড যে ওষুধটা আমাকে চেঞ্জ করে দিল, সেই ওষুধটা খাওয়ার পর আমি সম্পূর্ণভাবে সুস্থ যাকে বলে, আমি তাই হয়ে গেলাম। আর তারপরে 1-1.5 মাসের মতো হয়ে গেল আমি ইন্ডিয়া এসেছি। ইন্ডিয়ায় এসে আমি তীর্থ ভ্রমণ করবো বলে একটা লম্বা ট্যুর প্রোগ্রাম করেছি, যেটা গয়া 2 দিন, কাশী 3-4 দিন। আচ্ছা, ঠিক একই রকম ট্যুর কিন্তু গতবার যখন এসেছিলেন আমাকে ওখানে বলেছিলেন, বসে বলেছিলেন না, সেখানে একটাই গেছিলাম শুধু আমি, সেটা শুধু পুরীতে গেছিলাম। এসে প্রচন্ড পেইন ফিল করছিলাম। কিন্তু এইবার আমি 15 দিন নন স্টপ, এবং যে ভিড় এখন, যেহেতু কুম্ভ মেলা আছে, যে ভিড়, এই ভিড়ের ভিতর হেঁটে উপরে উঠে সিঁড়ি বেয়ে উঠে সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং করার পরও
আমি এই বাড়িতে আসার পর 2 সপ্তাহ হয়ে গেছে, আমি সম্পূর্ণরূপে সুস্থ। এইখানে আমি একটু বলে নিই কেন আমরা এই জার্নিটাকে প্রেফার করছি, মানে হাইলাইট করার চেষ্টা করছি। মানুষের প্রবলেম কিন্তু এখান থেকে স্টার্ট হয়। সার্ভিক্যাল পেইন যখন থাকে মানুষের, তখন ফার্স্টেই তার জার্নিটা আটকে যায়। তখন জার্নির সময় যে জার্কিংটা হয়, অস্ট্রেলিয়ায় কিন্তু রাস্তা এতটাই সুন্দর এবং গাড়িগুলো এতটাই সুন্দর চলে যে একটা জার্কিং বোঝা যায় না। আর জার্নি যদি আমি 600 কিলোমিটারও করি, তাহলেও যে থাকানো হয়, যে এক্সস্টনটা হয়, সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে বোঝা যায় না। এখানে 200 কিলোমিটার চলার পরে কিন্তু অবস্থা টাইট হয়ে যায়, কারণ 10 কিলোমিটার চলে অসুস্থ মানুষ চড়তে পারবে না। হ্যাঁ, তার সঙ্গে যদি সার্ভিক্যাল স্পন্ডিলোসিস থাকে, সে কি করে তাহলে এই এত বড় জার্নিটা করে। গতবার যখন উনি এসেছিলেন, পুরীতে গেছিলেন, ফিরে এসে অসহ্য যন্ত্রণা বেড়ে যায় এবং যাতা কাণ্ড। ঠিক একই রকম আজকে উনি কুম্ভ মেলায় গেছেন, সেখান থেকে পুরো দিল্লি ঘুরে টুরে 15-20 দিন কাটিয়ে এসেছেন। তার রেজাল্ট হচ্ছে দুটোর মধ্যে রেজাল্ট হচ্ছে হেল এন্ড হেভেন। অনেক একদম হেল আর হেভেন, রিয়েলি হেল আর হেভেনের ডিফারেন্স। আমরা সত্যি খুবই হ্যাপি ডক্টর অভিকের কাছে এসে, কারণ মানুষ হিসাবে তো খুবই ভালো, আর চিকিৎসার তো বললামই তুলনায় হয় না, সত্যি খুব ভালো। সার্ভাইকাল পেইন এভাবে যে কন্ট্রোল করা যায় হোমিওপ্যাথিতে, অস্ট্রেলিয়ার বাসীরা কিন্তু জানে না। আজ জানে না বলে কিন্তু জিনিসটা থেকে ক্রিমটা তুলতে পারছে না, বা তারা কিন্তু ভালো হচ্ছে, অবশ্যই অন্য একটা মোড অফ ট্রিটমেন্টে তারা ভালো হচ্ছে, কিন্তু এইরকম ভাবে ভালো বা এত সুন্দর একটা রেজাল্ট উইদাউট সার্জারি, যেটা পুরো সার্জারি অস্ট্রেলিয়ান ডক্টররা তো তাই সাজেস্ট করেছে। নিউরোসার্জন আর এবং বেস্ট নিউরোসার্জন আমি যাকে দেখিয়েছিলাম, সে হলো বেস্ট নিউরোসার্জন হসপিটালে, অজি। তারপরে কি তাকে আর দেখানো হয়েছিল? না, আমি আর তাকে আর দেখাইনি। আমি তার কাছে আর পরে যাইনি। ওখান থেকে বেরোনোর পরে ও যেভাবে কান্না করেছিল, ওর কান্না দেখে আমিও মানে ইমোশনালি কেঁদে ফেলেছি। যে সার্জারি করলে যেটা রেজাল্ট আসে পরে সবাই রিকভার করে না ঠিক মতো। তো সত্যি আমরা ভগবান পেয়েছি অভিককে। সবই হচ্ছে হোমিওপ্যাথির গিফট। এগুলো সবই হোমিওপ্যাথির মধ্যে যে এত সুন্দর লুকিয়ে রয়েছে, এত ভালো জিনিস লুকিয়ে রয়েছে, আমরা জানি না বলে কিন্তু আমরা সেগুলোকে নিতে পারি না। এই জানানোটা দরকার যে সার্ভিক্যাল পেইন নিয়ে এত কাণ্ড হয়ে যাওয়ার পরে সিম্পল ওখানে বসে 2টো ওষুধ দিয়েছি, আর এখানে ফিরে আসার পরে আমি কিছু একটা ওষুধ চেঞ্জ করেছি, করে আজকে কিন্তু পেশেন্টকে দাঁড় করিয়ে দিয়েছি। হোমিওপ্যাথি এত সুন্দরই কাজ করে সার্ভিক্যাল পেনের ওপর, এটাই দেখানো ছিল। অস্ট্রেলিয়াবাসীদের জন্য এটা বলবো যে হোমিওপ্যাথির ওপর ট্রাস্ট করা উচিত, হোমিওপ্যাথিকে বোঝা উচিত, চেনা উচিত, হোমিওপ্যাথিকে এক্সপ্লোর করতে হবে, তাহলে সেখান থেকে ভালো জিনিসটাকে কুড়িয়ে নেওয়া যাবে। এবং এইরকম সমস্ত সার্জিক্যাল কেসগুলোকে কনভার্ট করে হোমিওপ্যাথি দিয়ে কন্ট্রোল করা মতো কেসগুলোকে সম্পন্ন করা যেতে পারে।